আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 44 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রতিবার ওই মনোমালিন্যর পর এমন কখনো হয়নি যে ইসমি ইজানের কথা বলা বন্ধ ছিল, কিন্তু সেদিনের রাগারাগির পর আজ নিয়ে 2 দিন ইজানের খাওয়া দাওয়া কথা বলা সব বন্ধ। প্রথম দিন ইসমি রাগের বসে নিজেও কথা বলেনি, সামনেও আসেনি, কিন্তু এলিজার থেকে যখন শুনলো ইজান কিছুই খাচ্ছে না, জোর করেও কেউ একদানা ভাতও তাকে খাওয়াতে পারেনি, তখনই ওর টনক নড়লো। তবুও দুপুর পর্যন্ত আসেনি সাদাসাদি করতে, কিন্তু যে লোক একবেলা খাবার দেরিতে পেলেই হট্টগোল শুরু করে, মেজাজ তুঙ্গে উঠে যায়, পেটে ব্যথা শুরু হয়ে যায়, সে নাকি সত্যি আজ নিয়ে 2 দিন একেবারে না খাওয়া। রাগ, খুব অভিমান সব কোথায় যেন গায়েব হয়ে গেল। সন্ধ্যার পর আর থাকতে পারলো না ইসমি। ইহসানকে দিয়ে ইহসানের সব পছন্দের বাজার সদাই আনালো। ভাইয়ের নাটক ইহসান নিজেও বিরক্ত ছিল, কিন্তু সৃজার চোখ রাঙানির ভয়ে টু শব্দটিও করলো না। এমনকি সৃজা কথা আদায় করে নিল ইহসানের থেকে। অকারণে হয়তো ইহসানের উপর হাত চলাচলই করা যাবে না, মুখও খারাপ করা যাবে না। ইহসান যে সমস্ত কাণ্ড করে বেড়াই তাতে ধৈর্য টিকিয়ে রাখা দায়, চাইলেও সেটা পারা যায় না। সৃজার কন্ডিশনে ইহসান বিপাকে পড়লো, তবুও কি আর করার। মহারানীর কথা শিরোধার্য বলে এসব অন্যায় আদেশ মেনে নিল। বাজার সদায় প্রয়োজনীয় উপকরণ আদি আনার পর শেফালি বুয়াকে নিয়ে ইসমি নিজেই রান্না করতে গেছিল, কিন্তু নীলুফুপি আর সৃজার জন্য পারেনি। ওকে বসিয়ে রেখে সৃজাই রান্নাঘরে ঢুকেছে, তবে ইহসান ওকে সাহায্য করেছে। রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাতের থালা নিয়ে ঘরে ছুটে এসেছে ইসমি, কিন্তু ওকে দেখেই ইজান বিছানায় পাশ ফিরে যে শুয়েছে, সে তো শুয়েছেই, ওঠার কোনো লক্ষণ নেই। বহুদিন পর কঠিন এক দফা রাগারাগি হয়েছে ইজানের সাথে ইসমির, তাই অস্বস্তিতাও নেহাতই কম নয়। কে আগে কথা বলা শুরু করবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে দুজনেই। ইসমির যদিও বুক পড়ছিল, তবুও প্রথমে একবারে গদগদ আচরণ দেখাতে পারলো না। রয়েস হয়ে একটু ঢুক গিলে বলল, খাবার এনেছি, উঠুন। বলল ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া পেল না ইজানের। ইসমিও হতাশ, ভঙ্গুর চোখে তাকিয়ে রইল। তার হাতে ভাতের প্লেট, তাতে দেশি মুরগির রোস্ট আর বাসমতি চালের ঝরঝরে সাদা ভাত, তাতে খাসির মাংস, এক টুকরো কাগজি লেবু আর টক দই দিয়ে শশার একটা সালাদ, সঙ্গে বুরহানি। তরকারিতে একদম ঝাল দেওয়া হয়নি, হলুদও একটু, সামান্য মশলাও কম দেওয়া হয়েছে। ইজানের পছন্দের সব রান্না, কিন্তু লোকটা দেখো খাচ্ছে না, কথাও বলছে না। ইসমির এবারে কান্নার মতো পেল, উঠে গিয়ে বিছানার ওপাশে বসলো, কিন্তু ওকে দেখেই বিদ্যুতের গতিতে অন্য পাশে ফিরে গেল ইজান। ইসমির প্রচন্ড রাগ বাড়লো এবারে, উঠে আবারও অন্য পাশটাতে গিয়ে বসলো। ইজান আবারও এমন করলো, ইসমিও করতেই থাকলো এপাশ ওপাশ। বিরক্ত হয়ে ইজান একসময় উঠে পড়লো বিছানা থেকে, নেমে পায়ে স্যান্ডেল চাপিয়ে চলে গেল বারান্দায়। ঠাস করে দরজা আটকে ফুঁসতে শুরু করলো। এসে বলে কিনা খাবার এনেছি, উঠুন। এত কিসের ঠেকা ওই মহিলার জন্য? এত প্রেম সে দেখাবে না, বেশি আদর দেয়, বেশি চোখে হারায় বলে এই মহিলা তাকে পেয়ে বসেছে। 2 দিন ধরে সে না খাওয়া, খিদে নিয়ে সে ভেতরে ভেতরে মরে যাচ্ছে, অথচ আজ এই মহিলা তার পছন্দের রান্না নিয়ে সাদাসাদি করছে। কি মনে করে সে খাদক? সারাদিন খাই খাই করে, খাইয়ে তাকে ভুলানো যায়? ইস্মিতা কি ভেবেছে এসব দেখলেই সে বইয়ের কঠোর আচরণ ভুলে যাবে? ওর পিত্তি ফেটে যাচ্ছে, অথচ সে চুপ। কেন চুপ? রাগে চুপ। এদিকে ইসমি বুঝতে পারছে না কিভাবে এই লোকের জেদ ছাড়াবে। এই ধুরন্ধর লোক কখনোই নিজের ভুল দোষ মেনে নেয় না, স্বীকারও করে না, তাকেই সবসময় নত হতে হয়। মানছে তারও ভুল আছে, কিন্তু সে কি জানতো ওই ফেরিওয়ালা লোকটা তার দিকে চেয়ে আছে, দেখছে ওকে আপত্তিকর চোখে? জানতো তো না। ভালোভাবে বললে ইসমি তো আর আবদার করতো না, বারান্দায় বসতো না। কিন্তু ইজান কি করলো? ওকে সাবধান না করে উল্টো ওকেই দোষারোপ করলো। টপটা যে ফেললো, যদি ওই লোকের কিছু হতো, বড়সড় একটা ঝামেলা বাঁধতো না? বেড়াতে এসে এমন ঝুট ঝামেলা কি ভালো লাগতো? নীলুফুপি এলিজার সামনে কতটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে ইসমি, অথচ লোকটা ওকে বুঝে না। ইসমি বারান্দায় জানালার পাশে একটা চেয়ার টেনে এনে বসলো। শব্দ শুনে ইজান একটু তাকালেও চট করে আবারও দৃষ্টি সরিয়ে নেয়। ইসমি আর চোখে তা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, রাগ করে না খেয়ে থাকুন আপনি, আমিও না খেয়ে থাকবো, ঔষধও নেব না। তখন যেন কেউ আমাকে কিছু বলতে না আসে, বললেও আমার কিছু যায় আসবে না, আমিও মানুষ, আমারও জেদ আছে। ইসমি ভেবেছিল এসব বললে হয়তো ইজান নরম হবে, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও তার কোনো লক্ষণ দেখা পেল না। এদিকে তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে, ভাত শুকিয়ে খরখর। এই লোক যদি খেতে রাজি হয়, তবুও এই ঠান্ডা ভাত তরকারি খাবে না। এতগুলো খাবার নষ্ট হবে। ইসমি আর অপেক্ষা করলো না, খাবে না বললেও বাচ্চার কথা চিন্তা করে ভাত তরকারি সে নিজেই খেয়ে নিল। খেয়ে দিয়ে সব রেখে সে দরজা আটকে আবারও জানালার কাছে গিয়ে বসলো। চেয়ারে বসে রেলিংয়ে পা তুলে বসে আছে ইজান, মাথাটা পেছনে হেলানো, এক হাত দিয়ে চোখ ঢাকা, হাওয়ায় কপালে থাকা চুলগুলো উঠছে। পরনের ট্রাউজার একটা কোনো মতে হাঁটুর নিচে আর একটা টাকনুর কাছে গুটানো। কালো রঙের টি শার্টের কলার একদিকে বাঁকা হয়ে আছে, ফর্সা মাংসপেশির একটু নিচে থাকা লাল রঙের তিলটা জলজল করছে। এত সুন্দর এই লোকটা, অথচ বিয়ের প্রথম দিকে যখন জবরদস্তি করে আদর করতে আসতো, ইসমির কাছে ওকে বিভৎস মনে হতো। আদর নেবে না বলে রাগে ওর পেশিতে কামড় বসিয়ে লাল করে দিত, মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করত, কিন্তু আদর নামক যন্ত্রণা থেকে রেহাই পেত না। ইজান যেমন আদর দিত, তেমনি নিজেও আদর আদায় করে নিত, ইসমির কাছ থেকে জোর করেই। আদর না করলে ব্ল্যাকমেল করে আদর নিত এই বর্বর লোক। সে সময়টাতে সে অসহ্য হয়ে কত ভাবতো এই লোকটাকে সে সেরে গিয়ে উচিত শিক্ষা দেবেই, কিন্তু পরে গিয়ে আর পারলো না, সুযোগে পেল না। বাধা পড়ে গেল এই লোকের সব বর্বরতা, আদর আর কঠিন পাগলামুতে। বাবা ভাইয়া কত বুঝালো, এই পাগল একদিন তোকে
ওকে মেরেই ফেলবে। ইসমির তখনও মনে হয়েছিল মরণটা এই লোকের হাতেই হোক, তবুও তার কাছ থেকে দূরে গিয়ে নয়। ও দূরে গেলে তো এই লোকটা নিজে থেকেই মরে যাবে। স্ত্রী হয়ে স্বামীর মৃত্যুর কারণ সে কিভাবে হবে? এর চেয়ে ভালো নয় সে নিজেই মরে যাক এই লোকের অবাধ্য ভালোবাসায়। ইসমি জানালার গ্রিল গলিয়ে উদাসীন চোখে আকাশ পানে তাকায়, মনে মনে কামনা করে এই অবুঝ লোক যাতে একটু বুঝদার হয়, সুস্থির হয়। চোখ নামানোর সময় চন্দ্রালোকের দুতিতে নিজের সুদর্শন স্বামীর রূপের বহর দেখে ইসমি একটু থমকায়, ঠোঁটে হাসি খেলে। পরক্ষণেই থেমে ইজানকে উদ্দেশ্য করে বলে, দেখুন আপনার ভাগের খাবার আমি খেয়ে নিয়েছি, পরে আবার ভুল ধরতে আসবেন না যেন। আপনাকে রেখে কেন খেয়েছি? আপনার মায়ের কথা চিন্তা করেই খেয়েছি। আপনি রাগ করে থাকুন, বরং আরো বেশি করে রাগ করুন। এখনই সময় রাগ দেখানোর, পরে আর পাবেন নাকি স্মিতাকে, যে সব সময় আপনার রাগের কারণ হয় আর রাগ ভাঙারও কারণ হয়। ইজান সব শুনে কিন্তু গো ধরেই বসে থাকে। ইসমি আরো কিছুক্ষণ বকবক করে, কিন্তু বিকারহীন স্বামীর প্রতিক্রিয়া লাভে ব্যর্থ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু শান্তি মিলে না তাতে। কিভাবে মিলবে? এই লোককে তো সে মনে জায়গা দিয়েছে, এখন বসে বসে জ্বালাচ্ছে। হঠাৎ কি মনে হতে ইসমি শোয়া থেকে একটু পরেই আবার উঠে যায়। ঘরের বাতিটা নিভিয়ে হলদে বেড সাইডটা জ্বেলে দেয় সে। মিটিমিটি মায়াবী আলোয় ভেসে আসা ঘরটা। ট্রলি থেকে একটা গোলাপি রঙের শাড়ি বের করে হাতে নিয়ে বসে ব্লাউজ খুঁজতে থাকে, কিন্তু পায় না, আনা হয়নি। ইসমি অবশ্য হতাশ হয় না, তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। এই লোককে বাগে আনার চেষ্টা করবে সে, তাতে অন্য কিছু নজর না দিলেও চলবে। বাইরে থেকে বারান্দার ছিটকিনিটা আটকে হাতে করে শাড়িটা নিয়ে বারান্দার কাছে জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইসমি। এরপর একটু কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে তার পাগল স্বামীর। আর চোখে এক নাকার চেয়ে নিয়ে পরনে থাকা শাড়িটার আঁচলটা ফেলে সে তাকাতেই দেখে ইজান দুই ভুরু কুচকে শানিত চোখে তাকিয়ে। ইসমি মনে মনে হেসে ওঠে, এই লোককে এখন জ্বালাবেও। কতক্ষণ রাগ দেখিয়ে বুম হয়ে থাকতে পারে সেও আজ দেখবে। মনের ভাবনা মনে রেখে আস্তে ধীরে পরনের বাসন সবটাই খুলে একপাশে রেখে দেয়। এরপর ব্লাউজিন মোমের মতো নরম দেহে গোলাপি রঙের শাড়িটা গায়ে জড়ায় অনারিভাবে। সেফটি পিনবিহীন শাড়িটার কুচি খুলে যায় বার কয়েক। ঝুঁকে গিয়ে বিরক্ত ভঙ্গিতে কুচি ঠিক করে ইসমি। এমনি ভাবে আলতো হাতের চুলের কাটা ছেড়ে দিতে পিঠময় ছড়িয়ে পড়ে কালো চুলের গোছা। কানের দুপাশে গুজে দেয় ইসমি। অদ্ভুত সুন্দর, বুক কাঁপিয়ে দেয়া মোহনীয় এক মেয়েলি দৃশ্য। এদিকে শীতল হাওয়া গায়ে লাগিয়ে চোখের উপর হাত ঢাকা দিয়ে দৃষ্টি আড়াল করা অভিমানের জাহাজ ইজান শেখ তখন হতবম্ব আর হতবাক। অল্প বিস্তর হা হয়ে গেছে তার মুখটা, শক্ত চোয়াল হয়ে এসেছে শিথিল। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শিরশির করে মেরুদণ্ড বেয়ে কিছু একটা বয়ে চলে। শিহরণে কেঁপে ওঠে সে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে তার। এই অপ্সরা কে? সত্যিই তার স্মিতা, তার বউ? ইজান হতবিম্বল হয়ে হিসাব মেলায়। অঙ্কে সে পাকা, কিন্তু আজ এই অনুভূতির হিসাব মেলাতে সে ব্যর্থ। এভাবে একটু না আসে যে এ মেয়েকে এত আবেদনময়ী লাগে, এতটা আপন আপন আর আমার লাগে। কই, আগে তো এসব টের পাইনি। না, স্মিতা এভাবে নিজ থেকে কখনো তার কাছে এসেছে, কোনো কালেও না। সে ঢুক গিলে বড্ড চেষ্টা পেয়েছে তার। স্মিতাকে শুনলে হাসবে, বড্ড অস্বস্তি হয় ইহজানের। এদিকে ইহজানকে খেলাতে চাওয়া ইসমি স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে পেরে আড়ালে মনে মনে হাসে। আরেকটু জ্বালাতে আবেদনময়ী ভঙ্গিতে চেয়ারে বসে হাত বাড়িয়ে বারান্দায় টবে থাকা একটা গোলাপ ছিঁড়ে কানে গুজে বাইরে মন দেয়। গুনগুন করে কবিতা ধরে, সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি ভিজে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পরতে পরতে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি করব আর? জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবো? আদালত কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। ইজান চোখের কোণে একটুখানি হাসি চাপার চেষ্টা করে ব্যর্থ হয়। তার এই স্মিতাকে সে চিনে না। এই মেয়ের উপর আজ আবারও প্রেমে পড়েছে সে, পুরনো প্রেম নতুন রূপে। ইজানের শ্বাস ফেলতে কষ্ট হয়। বুক চেপে ধরে সে বিড়বিড় করে বলে, আমি শেষ, পুরোপুরি শেষ, একেবারে শেষ। ইসমি ওর কথা শুনতে পায় না। সে নিজের মতো করে আবেদনময়ী ভাবভঙ্গি নিয়ে নিজেকে দেখাতেই ব্যস্ত। ইজানের ইচ্ছে করে ওকে বুকের ভেতর পিষে ফেলতে, কেননা হলদে আলোয় গায়ে গোলাপ জড়িয়ে বসে থাকা এই নারীটি তার রাগের কারণ, দুঃখের কারণ, ভালোবাসার মরণের কারণ। এমনি সময় কোনোদিন নিজ থেকে কাছে আসে না, অথচ এখন দেখো পেট পিট গলা বাহু আর হাসিতেই তার বুকে চাকু বসাচ্ছে, তাকে মেরে দিচ্ছে। ইসমি ওর হতভম্ব অবস্থা ঠাহর করতে পেরে ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে বলে, আমার সুদর্শন স্বামী, শুনছো? চলো একটা সন্ধি করি, হৃদয়ে হৃদয় মিশিয়ে। কেননা আজকাল তোমার রাগে আমার আকাশ কালো হয়ে আসে, তোমার অভিমানের আগুনে আমার হৃদয় পুড়ে, তোমার যন্ত্রণার ভার আমার নিঃশ্বাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। তোমার ভালোবাসার মরিচিকায় ছুটতে ছুটতে এক তৃষ্ণার্ত যাত্রী হয়ে গেছি। শুনতে পাচ্ছ? এই বুকের গহীনে এক মরুভূমি জন্ম নিয়েছে, যেখানে কেবল তোমার ছোঁয়ায় এক পশলা বৃষ্টি হলে সবুজ জন্মাবে। ওহে আমার কঠিন হৃদয়ের পুরুষ, তোমার কঠোরতা আমার অন্তর্দ্বন্দ্বে হাহাকার হয়ে বাজে। একটিবার ফিরে তাকাবে না? এক ঝলক শীতল বাতাস হয়ে আমার দহন মেটাবে না? আমি তোমার প্রেমে হারিয়ে যাওয়া এক পথহারা রজনী। তোমার একটুখানি উষ্ণতা পেলেই ভোর হয়ে যাব, তোমার একটুখানি ছোঁয়ায় আবার জেগে উঠবো। ওহে আমার অবুঝ রাগী পুরুষ, শুনছো তুমি? তোমার কঠিন দৃষ্টি আমার হৃদয়কে শিকলে বাঁধে, যন্ত্রণা দেয়, যাতনা। আচ্ছা, যাতনা বুকে চেপে যাক, আর সব চলই যাক। এসো আমরা সন্ধি করি। দীর্ঘ রাতের শেষে তোমার একটু বাহুদুরে, একটুখানি আশ্রয়ের, একটু স্বস্তির। আমার যন্ত্রণায় তুমি এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়বে, বিনিময়ের ঠোঁটের ছোঁয়ে আমি তোমার তৃষ্ণা মেটাবো। চলো একটা সন্ধি করি। এবারে যেন ইজান আর পৃথিবীতেই রইল না, মরে গেল সে একবারে। কয়েক মুহূর্ত পর আবার পুনরুজ্জীবিত হলো। ইসমি শুনলো, কানে এলো বারান্দায় দরজায় জোরালো হাতের থাবা পড়ার আওয়াজ।
ইসমি প্রথমে একটু ভরকে গেল, পরক্ষণে ওর মস্তিষ্ক কাজ করা শুরু করলো। দ্রুত এলোমেলো শাড়িটা বদলে নিয়ে সাধারণ একটা শাড়ি গায়ে জড়ালো। চুল কাটায় আটকাতে যেই না উদ্যত হলো, বারান্দার জানলা দিয়ে এক প্রকার হামলে পড়ার মতন করে ইজান বলল, পাষাণ্ড নারী, আমাকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে তুই এখন সতী সাবিত্রী সাজছিস? আইসে আর স্মিতা, এক মুহূর্ত যদি দরজা না খুলিস আমি লাফিয়ে পড়ে যাব বারান্দা থেকে, তোকে বিধবা বানিয়ে যাব। আইসে আর 1 2। আত্মা কেঁপে উঠলো ইসমির। ইজান 3 বলার আগেই দ্রুত গিয়ে দরজা সিটকিনি খুলে দিল। এরপর ওই ঝাঁপিয়ে পড়লো রাগী মানবের বুকে। টি শার্টের খোলা বোতামের ওখানে নগ্ন বুকে পরপর কয়েকটা চুমু বসিয়ে দিয়ে অগ্রাসী স্বরে বলে, ইজানবিহীন পৃথিবীতে স্মিতা বেঁচে থাকতে চায় না। স্মিতা তার পাগলকে ছাড়া এক মুহূর্তও কাটাতে পারবে না। স্মিতার গলা কাঁপছিল জ্বলন্ত রাগে। ইজানের চোখে চোখ রেখে কঠিন গলায় বলল, নিষ্ঠুর বিবেক বর্জিত পুরুষ, দ্বিতীয়বার কখনো এটা বলার আগে দেখবে তোমার স্মিতা হারিয়ে গেছে ইজান শেখ। এবার আর কখনো এত আপন করে পাবে না ইসমিকে। এর আগে কখনো এত আপন করে ইসমি কখনো ওকে তুমি সম্বোধন করেনি, নিজ থেকে এত আদর কখনো করেনি। তারপর তারা ডুবে যায় এক ভয়ঙ্কর ভালোবাসার সাগরে। দুদিনের খিটেমিতে সব গায়েব হয়ে ভয়ঙ্কর তৃষ্ণায় তার গলা শুকিয়ে যায়। হাঁপাতে হাঁপাতে সে বলে, এই মহিলা আমার পুদিনার শরবত কোথায়? ইসমি বলে, খেয়ে ফেলেছি। ইজান বলল, এবার তোকে খেয়ে ফেলবো আমি, আই সোয়ার। কন্ট্রোল হারা হলেও ইজান নিজের সীমা জানে। সীমা অতিক্রম না করে সে নিজের আদর যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলল ইসমিকে। আর এই পুরুষের রাগ জেদ একেবারে নিঃশেষ করে দিতে হলে এই মুহূর্তে তার অবাধ্য হওয়া যাবে না। ইসমি অবাধ্য হলো না, চুপচাপ আদরটুকু মাথা পেতে গ্রহণ করে নিল। ফিসফিস করে প্রশ্ন করলো, এভাবে কেন আটকে ফেললেন আমাকে? ইজান বলল, কারণ তুমি আটকে ফেলেছ আমাকে।